Assalamu alaikum. Dear students, how are you? I hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Allah. After a week, I again come to take one of your English classes that is designed by Narayanganj College. Students, we hope you are cordially invited to these online classes and you are benefited by these classes. আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আসলে অনেক দিন হয়েছে আমরা ক্লাস নিচ্ছি এবং আসলে এখন আর পার্সোনালি তোমাদের সাথে আমাদের পরিচিত হওয়ার আর কোনো বিষয় নেই, কারণ তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আসলে সপ্তাহে কোন কোন দিন কোন কোন টিচার ক্লাস নেয়। ঠিক আছে, তাহলে আজকে থার্সডে, সো অ্যাজ ইউজুয়ালি লাইক এভরি আদার থার্সডে এই সময়ে তোমাদের আমি ক্লাস নিচ্ছি। আমি আবার তোমাদের সাথে আমার পরিচয়টা দিচ্ছি। আমি আকলিমা আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। তো যে সকল ছাত্রছাত্রীরা এখনও আমার ক্লাস করনি তাদের জন্য আমার এই পরিচয়টা কাজে লাগবে, কিন্তু যে সকল স্টুডেন্টরা মোটামুটি আমার ক্লাস কয়েক সপ্তাহ করেছো তারা জানো যে ম্যাডাম প্রত্যেক বৃহস্পতিবার ক্লাস নেয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে স্টুডেন্টস তোমাদের আমি আসলে এক একটা উইকে এক একটা টপিকের উপর ক্লাস নেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা জানো যে এর আগে আমাদের যে ক্লাসগুলো ছিল, আমরা লাস্ট 2 উইকস আমরা ক্লাস করেছি তোমার ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু নিয়ে। এর আগে দুটো ক্লাস করেছি আমরা সিন কম্প্রিহেনশন নিয়ে এবং এর আগে দুটো ক্লাস করেছি আমরা পোয়েম নিয়ে। এখন যেহেতু স্টুডেন্টস তোমরা আসলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস, তোমরা ক্লাস করছো বেশ কিছুদিন হয়ে গেল, তো আমাদের যারা ইংলিশ ক্লাস নিচ্ছি আমাদের আসলে প্রত্যেক উইকে আমরা 4টা থেকে 5টা ক্লাস নিচ্ছি। তো আমরা যখন নর্মালি ক্লাসগুলো করাতাম তখন আসলে আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু সব টিচারের ক্লাস থাকতো না। ঠিক আছে, কারণ আমাদের তো আসলে প্রায় 14 থেকে 17টা সেকশন, সেখানে হয়তো আমার 4টা সেকশনে ক্লাস থাকতো বা অন্য টিচারের 4টা সেকশনে ক্লাস থাকতো। তাই তখন দেখা যেত কি একই টপিকের উপর আমরা কয়েকজন টিচার ক্লাস নিচ্ছি। ঠিক আছে, কিন্তু এখন যেটা হয়, এখন যেহেতু তোমরা আসলে অনলাইনে ক্লাস করছো, এখন কিন্তু আমাদের ক্লাসগুলো হয়ে গিয়েছে কমন। ঠিক আছে, অর্থাৎ আমি যে ক্লাসটা এখন নিচ্ছি এটা যেরকম সায়েন্স, আর্টস, কমার্স বা বয়েজ গার্লস সবাই করতে পারছো, ঠিক একইভাবে তোমরা অন্য টিচারদের যে ক্লাসগুলো করো সেই ক্লাসগুলো কিন্তু সবার জন্যই কাজে আসছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের যে ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টার যে এক্সাম, সেই এক্সামে আমাদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা কিন্তু ইউনিট 1 থেকে ইউনিট 5। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ইউনিট 1 থেকে ইউনিট 5-এর যে প্যাসেজগুলো আছে বা আমাদের যে কোশ্চেন যে প্যাটার্নগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি অনেক কিছুই আমরা তোমাদেরকে করিয়ে ফেলেছি এবং অনেক কিছু আমরা করানোর প্ল্যান করেছি। ঠিক আছে, তাহলে তোমরা যারা ক্লাসগুলো রেগুলার করছো বা যারা অনলাইনের সাথে যুক্ত আছো তারা জানো যে আসলে রেগুলার ইংরেজি ক্লাস করার ফলে তোমাদের কিন্তু ইংরেজি বিষয়ে তোমরা খুব র্যাপিড, তোমরা খুব ডেভেলপ করছো। আর যারা ইংরেজি ক্লাসগুলো রেগুলার করছো না বা এখনো অনেক স্টুডেন্ট আছো যারা এখনো বই কালেক্ট করতে পারোনি, ঠিক আছে, তারা হয়তো এখনো কিছুটা পিছিয়ে আছো। তো আমি আশা করব যে তোমরা কেউ পিছিয়ে থাকবে না, তোমরা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবে এবং যারা ক্লাস করছো তারা তাদের যারা বন্ধু আছে বা রিলেটিভ আছে যারা তোমার সাথে এইচএসসিতে পড়ে তাদেরকে অবশ্যই ইনফর্ম করার চেষ্টা করবে। এবং আমরা টিচাররা কিন্তু সবসময় তোমাদের সাথে একটা যোগাযোগ রাখার চেষ্টা করছি, কারণ আমাদের যারা গাইড টিচার আমরা আমাদের স্টুডেন্টদের সাথে ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করছি। তবে এই ক্ষেত্রে কিছু প্রবলেম আমরা ফেস করছি, যেমন কিছু স্টুডেন্ট তোমরা আছো যারা যেই ফোন নাম্বারগুলো আমাদেরকে দিয়েছো বা অফিসে যে ফোন নাম্বারটা তোমাদের দেয়া আছে সেই ফোন নাম্বারে তোমাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না, এবং কিছু স্টুডেন্ট আছে যারা নিজের মা বাবার ফোন না দিয়ে নিজের ফোন দিয়েছে এবং ফোনটা তারা বন্ধ করে রাখে। এই ক্ষেত্রে দেখা যায় যে আসলে অনেক রকম প্রবলেম আমরা ফেস করছি।
তাহলে তোমাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে স্টুডেন্টস, আসলে তোমরা যারা অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো, এবং তোমরা এটা তোমাদের আমি একটা দায়িত্ব বলতে পারি যে তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে কাইন্ডলি ইনফর্ম করো যেন তারা অনলাইন ক্লাসগুলো করে। কারণ আমরা যখন আসলে ক্লাসগুলো শুরুতে শুরু করেছিলাম তখন দেখেছিলাম যে আমাদের আসলে ফার্স্ট ইয়ারে ভিউয়ার্স অনেক বেশি, ঠিক আছে, এবং তোমাদের অ্যাটেন্ডেন্স দেখে কিন্তু আমরা অনেক খুশি হয়েছিলাম যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা মনে হয় আসলে ক্লাসগুলো করে খুব ওরা এনজয় করছে এবং ওরা নিজেদেরকে আসলে ডেভেলপ করার চেষ্টা করছে, ওরা খুব সিনসিয়ার স্টুডেন্টস। কিন্তু আসলে এটা ইটস এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট তোমাদের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কেন কমে যাচ্ছে সেটা আসলে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা ক্লাসের কোয়ালিটি নিয়ে বা যদি কোনো পড়ানোর কোনো তোমাদের বুঝতে সমস্যা থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবা, আমরা সেই বিষয়গুলো নিজেদেরকে শোধরানোর চেষ্টা করব, ঠিক আছে, যে কিভাবে তোমাদের কাছে ক্লাসগুলিকে আসলে বেনিফিটেড করা যায়, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আচ্ছা, তো স্টুডেন্টস তোমরা যারা ক্লাস করছো তোমরা কাইন্ডলি একটু তোমাদের স্ক্রিনের দিকে তাকাও, ঠিক আছে। সেখানে দেখো যে আজকে আমি তোমাদের জন্য একটা নন টেক্সচুয়াল একটা পোয়েম নিয়ে আসছি, ঠিক আছে। কারণ তোমরা জানো যে তোমাদের ফার্স্ট ইয়ারের যে বইটা আছে এটাকে যেভাবে ডিজাইন করা আছে এখানে কিছু তোমার পোয়েম আছে, ঠিক আছে। আমরা তো আসলে ইন্টারমিডিয়েট লেভেলে কমিউনিকেটিভ ইংলিশটাই করি, তো কমিউনিকেটিভ ইংলিশ করতে গেলে দেখা যায় আসলে ইংলিশের গ্রামাটিক্যাল বেসিসটাকেই বেশি জোর দেওয়া হয়, সেখানে আসলে একটু ধরো লিটারেচারের উপর এমফাসাইজ একটু কম থাকে। কিন্তু আমরা যখন ইংরেজি সাহিত্যটা পড়বো সেখানে কিন্তু আমাদের আর্টিকেলের পাশাপাশি আমাদের কিছু কবিতা, কিছু গল্প, ঠিক আছে, এগুলো পড়তে হয়। তাহলে আমি তোমাদের ফটোগ্রাফির উপর একটা গল্প পড়িয়েছি, তো আজকে আমি তোমাদের আবার একটি নন টেক্সচুয়াল একটি পোয়েম নিয়ে আসছি। যেহেতু এটা নন টেক্সচুয়াল পোয়েম, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার যে কোশ্চেনটা আসবে সেখানে যে কবিতার যে থিমটা আসবে সেটা টেক্সচুয়ালও হতে পারে, সেটা নন টেক্সচুয়ালও হতে পারে। তাই আমরা ঠিক করেছি আমরা ফার্স্ট ইয়ারে তোমাদের কিছু নন টেক্সচুয়াল পোয়েম পড়াবো, আবার সেকেন্ড ইয়ারে গেলে হয়তো তোমাদেরকে আমরা কিছু নন টেক্সচুয়াল কবিতার আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিব এবং সেগুলো আমরা পড়িয়ে দিব, ঠিক আছে। তাহলে আজকের কবিতাটা যেহেতু নন টেক্সচুয়াল তাই অবশ্যই স্টুডেন্টস এটা তোমরা বইয়ে খুঁজে পাবা না, তোমরা অবশ্যই স্ক্রিন শেয়ার করে রাখো, ঠিক আছে। টেক এ স্ক্রিনশট, হ্যাঁ, তোমরা স্ক্রিনশট করে নিয়ে রাখো যেন তোমরা পরে এই ক্লাসটাকে তোমরা এক্সারসাইজ করতে পারো, প্র্যাকটিস করতে পারো এবং এই কবিতাটা যেন তোমার স্টকেই থাকে, পরীক্ষার আগে যেন তুমি এটা রিভিশন দিতে পারো। কারণ আমরা কখনোই কনফার্ম করে বলতে পারি না যে আসলে বোর্ড পরীক্ষায় টেক্সচুয়াল কবিতাই আসবে, বোর্ড পরীক্ষায় টেক্সচুয়ালও আসতে পারে, নন টেক্সচুয়ালও আসতে পারে। সো স্টুডেন্টস, লেটস স্টার্ট দ্য পোয়েম। দেখো আজকে আমি যে কবিতাটা নিয়ে আসি, দেখো ওজামেন্ডিয়াস, এটা হচ্ছে আসলে এটা একটা সনেট, ঠিক আছে। তোমাদের বাংলা কবিতায় তোমাদের দেওয়া আছে যে সনেটটা আসলে কি, ঠিক আছে। তাহলে সনেট হচ্ছে কি তোমার এটা একটা 14 লাইন্স পোয়েম, এখানে 14টা লাইন থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে যেই কবিতাটা নিয়ে আসছি ওজামেন্ডিয়াস, সে এটা আসলে একটা গ্রিক মিথোলজিক্যাল একটা স্টোরি, ঠিক আছে। এখানে আমরা কবিতার লাইনে চলে যাচ্ছি, এরপর আমি তোমাদের এটার থিমটা দিয়ে দিব, এরপর আমি আরেকটা কবিতা পড়াবো এবং সেটারও থিম দিয়ে দিব, ঠিক আছে। তাহলে তোমরা কবিতাটা পড়বে, পড়ে থিমটাকে তোমরা মুখস্থ করে নিজেরা লেখার চেষ্টা করবে। প্রথমে আসলে আমি যেটা দিয়েছি সেটা পড়বে, কিন্তু লিখবে তুমি তোমার মতো করে, তাহলে আস্তে আস্তে তোমার রাইটিং স্কিলটাও তোমার ডেভেলপ করবে। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো আমরা স্টার্ট করে দিচ্ছি। দেখো আই মিট এ ট্রাভেলার, দেখো ট্রাভেলার মানে হচ্ছে কি ভ্রমণকারী, হ্যাঁ, পথিক যেটা বা ভ্রমণকারী বলতে পারি। তাহলে আমি মিট করেছি বা আমার সাথে দেখা হয়েছে একজন পথিকের বা একজন ট্রাভেলারের, ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড, এন্টিক মানে প্রাচীনকাল, হ্যাঁ, এন্টিক ল্যান্ড মানে খুব প্রাচীন কালের কোনো দেশ থেকে, মানে অনেক পুরনো কোনো দেশ, ঠিক আছে। তাহলে আই মিট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড, তাহলে কোন এক অ্যান্টিক ল্যান্ড থেকে আসা কোন একজন ট্রাভেলারের সাথে আমার দেখা হয়েছে। হু সেইড, যে বলেছে, টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন, ঠিক আছে। তাহলে দুটো বিশাল আকৃতির পাথরের তৈরি একটা মূর্তি, ঠিক আছে। এখানে আমরা একটা স্কাল্পচার নিয়ে আসলে এখানে ওজামেন্ডিয়াসের একটা ভাস্কর্য সেটাকে নিয়ে কবিতাটা লেখা,
ঠিক আছে, হু সেড টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন, ঠিক আছে, তাহলে পাথরের দুটি কি পা দাঁড়িয়ে আছে, ট্রাঙ্কলেস মানে কি যার কি ছিল না, মানে গোড়ালিটা ছিল না, স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, যেটা দাঁড়িয়ে ছিল মরুভূমির মধ্যে, ঠিক আছে। তাহলে আবার দেখো, আই মিট এ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড হু সেড, আমি একজন পথিকের সাথে আমার দেখা হয়েছিল যে একটি অ্যান্টিক ল্যান্ড থেকে এসেছিল, যে আমাকে জানালো যে সে দেখেছে একটি মরুভূমির মধ্যে বিশাল আকৃতির পাথরের দুটি পা দাঁড়িয়ে আছে, যার কি ছিল না, পায়ের ট্রাঙ্ক ছিল না বা গোড়ালিটা ছিল না। নিয়ার দ্যাম অন দ্য স্যান্ড, এবং ওই বিশাল আকৃতির পাথরের পাগুলোর সামনে, নিয়ার দ্যাম অন দ্য স্যান্ড, পাথরের মধ্যে বালির মধ্যে কি ছিল, পড়েছিল হাফ সাঙ্ক, অর্ধেক ডুবন্ত, ঠিক আছে, হাফ সাঙ্ক মানে হচ্ছে অর্ধেক ডুবন্ত, মানে অর্ধেক বালিতে গেথে আছে। আচ্ছা স্টুডেন্টস, আমি একটু কমেন্টসগুলো দেখার চেষ্টা করছি, আমি তোমাদের জন্য কমেন্টস ওপেন করে রেখেছি, তোমরা যদি কেউ মনে করো কোনো কমেন্টস করবে আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদের কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর যদি তোমরা মনে করো যে না আমরা ক্লাসটাকে মনোযোগ দিয়ে করি, তাহলে তোমরা ক্লাসটা করো, যদি তোমাদের কোনো প্রবলেম থাকে। আর আমার মনে হয় না যে আমি আসলে ক্লাস নেওয়ার পর তোমাদের প্রবলেম থাকার কথা, আমি চেষ্টা করব তোমাদেরকে খুব স্লোলি এবং খুব টু দ্য পয়েন্ট পড়ানোর জন্য, যেন স্টুডেন্টদের আসলে টিচার ছাড়া পড়তে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে। তাহলে দেখো, নিয়ার দেম অন দ্য স্যান্ড, তাহলে ওই বিশাল আকৃতির পাথরের পাগুলোর সামনে বালির উপর পড়েছিল হাফ সাং, অর্ধ ডুবন্ত, এ শ্যাটার্ড ভাইসেস লাইস, বিশাল আকৃতির একটা দেহ, ঠিক আছে। তাহলে শ্যাটার্ড মানে ছিন্ন ভিন্ন হয়ে থাকা, মানে যেটা ভেঙে পড়ে থাকা, অর্থাৎ আমরা এখানে যে মূর্তিটার কথা বা যেই ভাস্কর্যটার কথা বলা আছে, ভাস্কর্যের উপরের অংশটা ভেঙে বালিতে পড়ে আছে, যেটা বিভিন্ন জায়গা বালি দিয়ে ঢাকা, আর পা দুটো শুধু দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে মনে তোমরা কল্পনা করতে পারো যে বিশাল মরুভূমির মধ্যে একটা বিশাল আকৃতির একটা ভাস্কর্য বা একটা স্ট্যাচু দাঁড়িয়ে আছে, যার মূর্তিটা তোমার অর্ধেক ভাঙা, উপরের অংশটা নিচে ধরাশায়ী হয়ে আছে, আর নিচের অংশটা বালির মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হুজ ফ্রাউন অ্যান্ড রিঙ্কল লিপ, তাহলে মাটিতে বা বালিতে যে দেহটা পড়ে আছে তার মধ্যে ছিল একটা বিরক্তির চিহ্ন, ফ্রাউন মানে হচ্ছে খুবই বিরক্ত, মানে খুব উত্তেজিত, ঠিক আছে। আমরা যখন খুব উত্তেজিত হয়ে যাই বা কাউকে ধমক দেই, তখন কিন্তু আমাদের চেহারাটা খুব কি হয়ে থাকে, খুব উত্তেজিত হয়ে থাকে বা খুব অগ্নি মূর্তি আমরা ধারণ করি, তাই না। তাহলে হুজ ফ্রাউন অ্যান্ড রিঙ্কল লিপড, রিঙ্কেল মানে কুচকানো, যেমন আমরা যখন কাউকে যদি ধমক দেই তখন কিন্তু আমাদের ঠোঁটগুলি কিন্তু রিঙ্কেল বা কুচকে যায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই ওজামেন্ডিয়াসের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, সে কিন্তু একজন গ্রিক হিরো, অর্থাৎ সে ছিল একজন যোদ্ধা, তার অনেক সাহস ছিল, সে অনেক তার ভ্যালার ছিল, তাই তাকে নিয়ে যখন একটা স্কাল্পচার তৈরি করা হলো, এবং সেই স্কাল্পচারটা কিন্তু সময়ের আবর্তে যখন এটা ক্ষয় হয়ে গেল, রোদ বৃষ্টি ঝড়ে ভিজে যখন এটা সময়ের আবর্তনে যেটা ভেঙে গেল, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে যেই স্কাল্পচারটা দীর্ঘদিন বছরের পর বছর শত বছর যেটা দাঁড়িয়ে ছিল, কিন্তু সময়ের আবর্তে সেটা কি হয়ে গিয়েছে, ক্ষয় হয়ে গিয়েছে, এবং এটা এখন বালির উপর পড়ে আছে, এবং তার কিছু কিছু অংশ বালিতে ঢাকা পড়ে গেছে, আর পা দুটো শুধু দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কিন্তু যেহেতু ওই ওজামেন্ডিয়াসের স্কাল্পচারটা বালিতে পড়ে আছে, ধুলোর মধ্যে পড়ে আছে, কিন্তু তার চেহারাটার যে তোমার ইমেজটা ছিল, যে ভাবটা ছিল, সেটা কিন্তু ছিল কি হুজ ফ্রাউন, মানে কি খুবই সে উত্তেজিত, মনে হয় সে কাউকে ধমক দিচ্ছে, আর রিঙ্কল লিপ স্নিয়ার অফ কোল্ড কমান্ড, যেন সে তার ঠোঁটগুলিকে বাঁকিয়ে সে যেন কাউকে আদেশ করছে, ঠিক আছে, সে যেন কাউকে কি করছে, আদেশ করছে। হ্যাঁ, আমরা যখন কাউকে বলে এই এটা করো, এই সেটা করো, তাই না, তখন আমরা কি করি, খুব উত্তেজিত হয়ে যাই, অর্থাৎ ওজামেন্ডিয়াসও এখানে কাউকে আদেশ করছে। তাহলে মূর্তিটা যখন বানানো হয়েছিল, অর্থাৎ যেই শিল্পী, যেই আর্টিস্ট এই স্কাল্পচারটা তৈরি করেছে, সে ওজামেন্ডিয়াস সম্পর্কে তার যেমন ধারণা ছিল যে ওজামেন্ডিয়াস খুব সাহসী একজন যোদ্ধা,
সে খুবই রাগী ছিল এবং তার আদেশে তার অধীনস্থরা কাজ করতো, সে সেই ইমেজটাকেই ফুটিয়ে তোলার জন্য আসলে এটাকে আমরা বলতে পারি যে হি ওয়ান্টেড টু গিভ লাইফ টু এ লাইফলেস স্কালচার। ঠিক আছে, সে ওজামেন্ডিয়াসকে তার এই স্থাপত্যের মধ্য দিয়ে সে তাকে কি করতে চেয়েছিল, সে জীবন্ত করতে চেয়েছিল। কিন্তু উই নো আর্ট হ্যাজ সাম লিমিটেশন, শিল্পের কিন্তু কিছু কি আছে, লিমিটেশন আছে, বিকজ আর্ট ক্যান নট কন্টিনিউ উইথ টাইম, সময়ের সাথে সাথে কিন্তু আর্ট পরিবর্তন হয় না। ঠিক আছে, আর্ট ইজ পার্মানেন্ট, আর্ট কিন্তু পার্মানেন্ট। তাহলে দেখো ওজামেন্ডিস কিন্তু এখন আর নেই, তার ভাস্কর্যটাও কিন্তু এখন আর নেই। ঠিক আছে, কিন্তু তার ইতিহাসটা রয়ে গেছে। তাহলে এখানে যেই আমরা মিথোলজিক্যাল যে একটা হিস্টোরিক একটা ক্যারেক্টার ওজামেন্ডিয়াস, তাকে ওই শিল্পী তার ইমেজটাকে যেভাবে পাথরের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল, কিন্তু সে চেয়েছিল একটা লাইফলেস অবজেক্টের ভেতরে সে ওজামেন্ডিয়াসের ইমেজটাকে ধারণ করতে। তাহলে বছরের পর বছর কিন্তু ওজামেন্ডিয়াসের এই স্থাপত্য শিল্পটা কিন্তু পাথরের উপর এভাবেই দাঁড়িয়েছিল বিশাল মরুভূমিতে, কিন্তু সময়ের আবর্তে কিন্তু সেটা কি হয়ে গিয়েছে, কলাপস হয়ে গিয়েছে, সেটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে ওজামেন্ডিয়াস কিন্তু তার ভাস্কর্যটাকেও কিন্তু চিরস্থায়ী করতে পারেন, অর্থাৎ এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ট্রানজিটরি। আসলে পৃথিবীর সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না। তাহলে আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীতে কোনো কিছুকে আমরা চিরস্থায়ী করে রাখতে পারবো না। টেল দ্যাট ইটস স্কাল্পচার, তাহলে স্কাল্পচার হচ্ছে শিল্পী, যে ভাস্কর্য তৈরি করে তাকে বলা স্কাল্পচার। হ্যাঁ, টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশনস রিড, অর্থাৎ প্যাশন মানে আবেগ। তাহলে যেই শিল্পী পাথর দিয়ে ওজামেন্ডিয়াসের এই ভাস্কর্য তৈরি করেছে, তাহলে সে অবশ্যই তার এই ভাস্কর্যটা তৈরি করার আগে সে আগে ওজামেন্ডিয়াসের যে আবেগটা ছিল, ওজামেন্ডিয়াসের যেই অনুভূতি, তার যেই পার্সোনালিটি, সেটাকে সে আগে রিড করেছে, অর্থাৎ সেটাকে সে আগে উপলব্ধি করেছে, এরপর সে তার সেই উপলব্ধিটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আরেকটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার যে এভরি আর্টিস্ট মাস্ট হ্যাভ এ মডেল। প্রত্যেকটা আর্টিস্টেরই কিন্তু একজন মডেল থাকে। হ্যাঁ, কারণ একটা মডেলকে সামনে নিয়ে কিন্তু তারা কাজ করে, তারা কিন্তু তাদের কল্পনা নিয়েও যদি কাজ করে তারও কিন্তু একটা মডেল থাকে। তাহলে আমরা এখানে দেখব যে দ্য লিভিং ওজামেন্ডিয়াস ওয়াজ দ্য মডেল অফ দ্য স্কাল্পচার, অ্যান্ড দ্য স্কাল্পচার ট্রাইড টু রিয়েলাইজ দ্য passions and the personality of the living Ozymandias, and he tried to portray, and he tried to show the living personality and the living Ozymandias in stone. সে পাথরের ভেতরে একটা জীবন্ত ওজামেন্ডিয়াসকে সে তুলে ধরার চেষ্টা করেছিল। আচ্ছা, হুইচ ইয়েট সারভাইভ, যেটা এখনো কি আছে, টিকে আছে, স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস। ঠিক আছে, তাহলে দেখো লাইফলেস, জীবনহীন। তাহলে আমরা জানি যে যে কোনো ভাস্কর্য বা স্টোনের তৈরি যে কোনো এই হচ্ছে কি তোমার লাইফলেস। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, হুইচ ইয়েট সারভাইভ স্ট্যাম্পড অন দিস লাইফলেস থিংস। তাহলে এখানে পাথরের মধ্যে দাঁড়িয়ে আছে জীবনহীন ভাস্কর্যের মধ্যে ওজামেন্ডিয়াসের ব্যক্তিত্ব। ঠিক আছে, দ্য হ্যান্ড দ্যাট মোকড দ্যাম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড। তাহলে যেই হাত দিয়ে এই কারুকার্যটা তৈরি করা হয়েছে, সে আসলে সত্যিকার অর্থে কিন্তু ওজামেন্ডিয়াসের যে প্যাশনগুলোকে এখানে সে ফুটিয়ে তুলতে পারেনি। ঠিক আছে, তাহলে কি এখানে আছে, দ্য হ্যান্ড দ্যাট মোকড দ্যাম অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফিড, এবং তার যেই ভেতরের যে হৃদয়ের যে কথাগুলোকে এখানে জাগিয়ে তুলতে পেরেছিল, আসলে কি শিল্পী সেটাকে ফুটিয়ে তুলতে পেরেছে? না, পারেনি। অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল, প্যাডেস্টাল মানে হচ্ছে তোমার পাদানি। ঠিক আছে, প্রত্যেকটা তোমার ভাস্কর্যেরই কিন্তু নিচে দেখবা প্যাডেস্টাল থাকে, সেখানে ওই ভাস্কর্যটা যাকে নিয়ে লেখা তার নাম লেখা থাকে। ঠিক আছে, হ্যাঁ মেরি, আমি ক্লাস নিতেছি মেরি। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি পরে কথা বলি, আমি ক্লাসটা নিয়ে কথা বলি। হ্যাঁ স্টুডেন্ট সরি, সরি, আচ্ছা তাহলে দেখো এখানে, তাহলে প্রত্যেকটা মূর্তিরই কিন্তু কি থাকে, একটা প্যাডেস্টাল থাকে। হ্যাঁ, অন দ্য প্যাডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার। তোমরা এখন থেকে কোনো স্কালচার দেখতে গেলে দেখবা যে প্রত্যেকটা স্কালচার নিচে কিন্তু একটা প্যাডেস্টাল দেওয়া থাকে। তাহলে এই প্যাডেস্টালের মধ্যে কি লেখা ছিল দেখো, মাই নেম ইজ ওজামেন্ডিয়াস কিং অফ কিংস। তাহলে দেখো ওজামেন্ডিয়াস কত অহংকারী ছিল, সে তার নিজের দম্ভ নিয়ে সে তার প্যাডেস্টালে কি এখানে খচিত করেছিল, মাই নেম ইজ ওজামেন্ডিয়াস, আমি হচ্ছে ওজামেন্ডিয়াস কিং অফ কিংস, রাজাদের রাজা। অর্থাৎ দেখো মানুষের অহংকার কিন্তু কখনোই থাকে না, দম্ভ কখনোই থাকে না। লুক অন মাই ওয়ার্ডস, আমার কাজের দিকে দেখো, ইয়ে মাইটি, আমি কত শক্তিশালী, অ্যান্ড ডিসপেয়ার, তোমরা হতাশ হয়ে না। অর্থাৎ তার শক্তি দেখে যেন মানুষ হতাশ হয়ে যায়, ঠিক আছে, এবং আমি সবার জন্য খুব ভয়ের। তাহলে দেখো ওজামেন্ডিয়াস নিজে সে কোনো এক বিখ্যাত স্কালচারকে দিয়ে, পাথর দিয়ে সে একটা নিজের স্কালচার তৈরি করেছিল। তার ধারণা ছিল বছরের পর বছর সে মরে যাবে, কিন্তু তার নাম পৃথিবী থেকে হারিয়ে যাবে না। এই মূর্তি বা এই ভাস্কর্য যতদিন দাঁড়িয়ে থাকবে ততদিন তাকে মানুষ চিনবে। কিন্তু দেখো সময় কিন্তু কখনোই থেমে থাকে না। ওজামেন্ডিয়াসের যে অহংকার যে আমি হচ্ছে ওজামেন্ডিয়াস, রাজাদের রাজা, তাহলে দেখো যখন এই 100 বছর 150 বছর পর ওজামেন্ডিয়াসের আজকে দেখো তার কি পরিণতি, তার মূর্তিটাও ভেঙে, তার ভাস্কর্যটাও ভেঙে গেছে, দুটো পা দাঁড়িয়ে আছে, উপরের বডিটা নিচে পড়ে সেটা বালি দিয়ে ঢাকা। তাহলে এই ছোট্ট যে সনেটটা দেখো এখানে 14টা লাইন আছে, এই 14টা লাইন থেকে আমরা কি তাহলে দেখতে পাচ্ছি যে আসলে এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ট্রানজিটরি, এই পৃথিবীতে সব কিছুই ক্ষণস্থায়ী। সো উই শুড নট বোস্ট অফ আওয়ার পাওয়ার, আমাদের কখনোই আমাদের পাওয়ার নিয়ে কখনোই অহংকার করা উচিত নয়। এখানে ওজামেন্ডিয়াস অহংকারী ছিল এবং তার পরিণতিটা দেখো যে সে নিজেও কিন্তু পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে এবং তার যে ভাস্কর্যটা সেটাও কিন্তু হারিয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা এখন চলে যাচ্ছি এটার থিমে। তাহলে দেখো স্টুডেন্টস, তোমরা থিমটাকেও খাতায় লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে কাজে লাগবে তোমাদের। হ্যাঁ ওকে স্টুডেন্টস, আমি থিমটা পড়িয়ে দিচ্ছি তোমাদের। ওকে তাহলে স্টুডেন্টস, আমি থিমটা আগে একটু তোমরা পড়ো, ঠিক আছে, তোমরা আগে একটু পড়ো নিজেরা। হ্যাঁ নিজেরা পড়ো, যাতে তোমরা পড়লে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে এটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এরপর আমি তোমাদেরকে আবার পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ ওকে স্টুডেন্টস, আমার ধারণা করছি তোমাদের অলরেডি পড়া হয়েছে। এখন দেখো আমি তোমাদের এটা থিমটা পড়িয়ে দিচ্ছি। দ্য ফেমাস সনেট বেসড অন গ্রিক হিস্ট্রি, ওজামেন্ডিয়াস এ সিম্বল অফ ফিউটাল পাওয়ার। ফিউটাল পাওয়ার মানে কি, ব্যর্থ শক্তি। তাহলে এই যে ছোট্ট সনেটটি, এটা একটা গ্রিক হিস্ট্রির উপর তৈরি করা। এটা কিসের সিম্বল, যে মানুষ যে আসলে তার শক্তি নিয়ে তার পাওয়ার নিয়ে যে একটা মিথ্যা অহংকার করে, আসলে কখনোই আমাদের নিজেদের পাওয়ার নিয়ে অহংকার করা উচিত না, কারণ পৃথিবীর সব কিছুই হচ্ছে ট্রানজিটরি। ফিউটাল পাওয়ার দ্যাট ফেলস দ্য টেস্ট অফ টাইম, কারণ সব কিছুই কিন্তু সময়ের কাছে পরাজিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আসলে যেই ওজামেন্ডিয়াস যে ছোট্ট একটা সনেট, হ্যাঁ এটা আমাদের জন্য কিন্তু একটা লেসন, এটা কিন্তু আমাদের জন্য একটা মেসেজ যে আসলে আমাদের পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ী। তাই আমাদের কিন্তু সবসময় এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। এবং আমরা যারা আজকে আমি অনেক ক্ষমতাশীল, হয়তো এক সময় আমিও থাকবো না,
তাহলে ওজামেন্ডিয়াস অনেক পাওয়ারফুল ছিল, সে নিজেকে মনে করতো সে কিং অফ কিংস, তার অনেক শক্তি ছিল, হ্যাঁ, এবং সারা পৃথিবীতে তার অনেক পাওয়ার ছিল, সেটা নিয়ে তার অনেক দম্ভ ছিল, তার অনেক অহংকার ছিল। কিন্তু তার যে স্কাল্পচারটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমাদের এখানে আমাদের যেই পথিক সে তার যে অভিজ্ঞতা জানিয়েছে, আমি দেখে আসলাম মাটি বালির উপর পড়ে আছে একটি ভাঙা মূর্তি, হ্যাঁ, তাহলে সেটা যদি এখন ওজামেন্ডিয়াসের প্যাডেস্টালে যেটা লেখা যে কিং অফ কিংস, এটা আসলে খুবই কিন্তু তোমার আইরনিক্যাল, হ্যাঁ। তাহলে দেখো, দ্য ফেমাস সনেট বেসড অন গ্রিক হিস্ট্রি, ওজামেন্ডিয়াস এ সিম্বল অফ ফিউটাইল পাওয়ার দ্যাট ফেলস দ্য টেস্ট অফ টাইম হ্যাজ বিন নেমড আফটার দ্য মেইন ফিগার ইন দ্য পোয়েম। তাহলে এই কবিতাটা তাহলে নামকরণই হয়েছে কার সাথে? ওজামেন্ডিয়াসের নাম অনুসারে, ঠিক আছে। এবং ওজামেন্ডিয়াসের নামটা কিন্তু গ্রিক হিস্ট্রির সাথে রিলেটেড, হ্যাঁ। দ্য পোয়েম হ্যাভিং এ মেলাঙ্কলিক টোন, তাহলে এই কবিতাটার মধ্যে কি আছে? একটি করুণ একটি টোন, এই কবিতার টোনটা হচ্ছে খুবই করুণ। বিয়ার্স অ্যান্ড autocratic rule that turned into a huge heap of ruins lying pitifully in a lonely vast desert। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওজামেন্ডিয়াসের যে সে একজন স্বৈর শাসকের মতো ছিল, অটোক্রেটিক রুল, অর্থাৎ সে কিন্তু খুবই দাম্ভিক রাজা ছিল, দ্যাট টার্ন ইনটু হিউজ হিপ অফ রুইন্স, কিন্তু এখন কিন্তু সে ধ্বংসাবস্থায় পড়ে আছে। তাহলে তার এই বিশাল দম্ভ অহংকার কিন্তু এখন একটা ধ্বংসাবশেষে পড়ে আছে, হিউজ হিপ অফ রুইন্স লাইং পিটিফুলি, যেটা পড়ে আছে ইন এ লোনলি ভ্যাস্ট ডিজার্ট, একটা নিঃসঙ্গ মরুভূমিতে। তাহলে ওজামেন্ডিয়াসের বিশাল যে দেহটা ছিল সেটাও আর নেই। তাহলে তার জন্য যে শিল্পী যে ভাস্কর্যটা তৈরি করেছিল সেই ভাস্কর্যটাও আর নেই। ভাস্কর্যটা কোথায় পড়ে আছে? তোমার বিশাল মরুভূমিতে পড়ে আছে। দ্য প্রেজেন্টেশন অফ হার্ড ট্রুথ ইমপ্লাইং ডিসলাইকস, তাহলে এখানে কি আছে? যে একটা বাস্তব সত্য কথা, একটা হার্ড ট্রুথ। দ্য প্রেজেন্টেশন অফ হার্ড ট্রুথ ইমপ্লাইং ডিসলাইকস ফর দ্য ডিসপোটিক রুলার্স, এখানে যারা ডিসপোটিক রুলার্স আছে, যারা এরকম ওজামেন্ডিয়াসের মতো স্বৈর শাসক যারা আছে, বা ওজামেন্ডিয়াসের মতো যারা এরকম অত্যাচারী, তাদের জন্য এটা কিন্তু একটা লেসন, হ্যাঁ। অ্যান্ড এক্সেপশনাল রাইম অ্যান্ড ম্যাচিং ডিকশন সাজেস্ট দ্য আইরনি পাওয়ার অফ আর্ট, তাহলে আমরা এখানে যেই শব্দ ব্যবহার করা হয়েছে, এখানে যে রাইম ব্যবহার করা হয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদেরকে সাজেস্ট করছে যে আসলে পৃথিবীতে মানুষের পাওয়ার ক্ষণস্থায়ী, সেটা কখনোই চিরস্থায়ী থাকে না। একসময় সময়ের আবর্তে সব কিছুই কী হয়ে যায়? ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টুডেন্টস, এটা গেল তোমাদের একটা কবিতা। এখানে আরেকটা কবিতা আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি। এই কবিতাটা আজকে আমি তোমাদের শুধু কবিতাটা পড়িয়ে দিব, এবং এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আমি এটার সামারিটা আজকে দিব না, আমি কবিতাটা তোমাদেরকে পড়িয়ে দিব, এবং তোমরা নিজেরা এটার একটা সামারি লিখবে, এবং আমি নেক্সট ক্লাসে এটা সামারি দিয়ে আরেকটা কবিতা পড়িয়ে দিব। এরপর আমি দেখব যে তোমাদের আসলে সামারি লেখা মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা। আর যদি তোমরা কেউ পারো, যে নেক্সট থার্সডেতে আমি ক্লাস নিতে আসবো, তোমরা যদি কমেন্টস সেকশনে যদি আগে থেকেই তোমরা এই তোমাদের বাসায় যে খাতা আছে সেখানে লিখে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা যদি কমেন্টস করে দিতে পারো, তাহলে আমি হয়তো তোমাদের দুই একটা খাতা চেক করে দিতে পারবো, ঠিক আছে। আমি আবার বলি তোমাদের প্রসেসটা, তোমরা আগে খাতায় সামারিটা লিখবে, লিখে সেটা একটা ছবি তুলবে, ছবি তুলে সেই ছবিটা তোমরা কমেন্টসে তোমরা স্ক্রিনশট, অবশ্যই তোমরা এই প্রযুক্তি অনেক ভালো বুঝো, তাহলে আমি তোমাদেরকে চেক করে দিব, ঠিক আছে। এবং এটা যে সবার জন্য বাধ্যতামূলক তা না, যে কবিতাটা পড়ে বুঝতে পারবে সেই এই কাজটা করবে, যদি মনে করো তুমি লিখতে পারো। আর যদি লিখতে না পারো, তাহলে আমি নেক্সট উইকে তোমাদের আবার এটা সামারি দিয়ে দিব, তখন তোমরা সেই সামারিটা পড়ে নিবে। আচ্ছা, তাহলে তোমাদের এই সপ্তাহে আমার পড়া থাকবে। তোমরা আজকে তোমাদের যে নন টেক্সচুয়াল দুটো কবিতা আমি পড়াবো, এই কবিতা দুটো তোমরা এই সপ্তাহে পড়বে, প্রতিটা লাইন ধরে ধরে পড়বে। এবং আমি তোমাদের কিন্তু বারবার একটা কথা বলি, কবিতা যখন পড়বে তখন প্লিজ রিড দ্য পোয়েম এগেইন এন্ড এগেইন, হ্যাঁ, কবিতাগুলো বারবার পড়বে। যত বেশি কবিতা পড়বে তত বেশি এটার মিনিংটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আজকে এখন আমি যে কবিতাটা নিয়ে এসেছি এটা খুবই সিম্পল এবং খুবই সহজ একটা কবিতা, টু ড্যাফোডিলস। তোমরা জানো ড্যাফোডিলস একটা ফুলের নাম, ঠিক আছে, কিন্তু এটারও কিন্তু থিমটা ঠিক অনেকটা কাছাকাছি, যে পৃথিবীতে আসলে কোনো কিছুই ক্ষণস্থায়ী না। তাহলে দেখো ড্যাফোডিলস ফুল, আমরা যদি প্রকৃতির দিকে তাকাই তাহলে দেখো এই যে এখন শীতকাল,
প্রত্যেকটা গাছেই কিন্তু এখন পাতাগুলো ঝরে যাচ্ছে, কিন্তু আবার যখন বসন্ত আসবে তখন আমরা দেখবো আবার সব প্রকৃতি নতুন সাজে সজ্জিত হচ্ছে, নতুন নতুন গাছের পাতা জন্মাবে, ফুল জন্মাবে, ঠিক আছে। আবার দেখো সকালবেলা যখন আমরা ঘুম থেকে জেগে দেখি যে হ্যাঁ ফুল ফুটেছে, তখন তখন ওই ফুলের যে সুন্দর গন্ধ, ফুলের যে সুন্দর রং আমাদের যেভাবে মুগ্ধ করে, যখন আমরা সন্ধ্যা হয়ে যায় তখন দেখি সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে, তাই না? তখন কিন্তু সেই ফুলের সৌন্দর্যটা আর থাকে না। তাহলে আমি যদি সকালবেলা ফুলের সৌন্দর্য দেখে এখন যদি মনে হয় যে না এই ফুলটা সবসময় এমনই থাকবে, তাহলে কিন্তু সেটা রং। কারণ প্রকৃতি আমাদেরকে এই শিক্ষাটা দেয় যে আসলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সব কিছুই ক্ষণস্থায়ী। তাহলে ড্যাফোডিলস যে ফ্লাওয়ার, এটাও কিন্তু সকালবেলা ফুটে, কিন্তু সন্ধ্যা হলে এটা ইট ওয়েদার্স এওয়ে, এটা কিন্তু ঝরে যায়, এটাও কিন্তু চিরস্থায়ী না। অর্থাৎ ড্যাফোডিলস ফ্লাওয়ারটাও কিন্তু তার সৌন্দর্যটাকে কি ধরে রাখতে পারে না, ঠিক আছে। তাহলে দেখো আমি কবিতাটা পড়িয়ে দিচ্ছি। Fair daffodils, we weep to see you haste away so soon. তাহলে দেখো এখানে ড্যাফোডিলসকে কি বলা হচ্ছে? ড্যাফোডিলস, খুব কষ্ট হয় যখন দেখি যে তুমি খুব তাড়াতাড়ি ঝরে যাও। ড্যাফোডিল ফুলটা কিন্তু অনেকটা তোমার গাঁদা ফুলের মতো, একটু গোল্ডেন কালার, এবং এই ড্যাফোডিলসের যে গাছটা এত সফট, ঠিক আছে, খুব নরম একটা গাছের মধ্যে ড্যাফোডিলস ফ্লাওয়ারটা হয়। তোমরা যেমন গাঁদা ফুল দেখো বা কসমস ফুলটা যে দেখো, ঠিক ড্যাফোডিলসটা দেখতে এই টাইপেরই, এটা কালারটা থাকে গোল্ডেন, এবং দেখা যায় কি যে ড্যাফোডিলস ফুলটা যখন হয় সকালবেলা অনেক সুন্দর, কিন্তু আস্তে আস্তে যখন দিন গড়াতে থাকে ড্যাফোডিলসটাও আস্তে আস্তে নুয়ে পড়তে থাকে, আস্তে আস্তে সন্ধ্যার আগে এটা ঝরেই পড়ে, ঠিক আছে। তাহলে কবি এখানে দেখো কি বলছে ড্যাফোডিলসকে, ফেয়ার ড্যাফোডিলস, সুন্দর ড্যাফোডিল, উই উইপ টু সি ইউ হ্যাস্ট এওয়ে সো সুন, as yet the early rising sun has not attained his noon. স্টে স্টে, দেখছো? তাহলে আর্লি রাইজিং সান, যখন খুব সকালবেলা সূর্য উঠে তখন ড্যাফোডিলসেরও তোমার সৌন্দর্য নিয়ে এসে প্রস্ফুটিত হয়, কিন্তু নুন হওয়ার আগে এটা কিন্তু আস্তে আস্তে আবার কি হতে থাকে? নিমজ্জিত হতে থাকে, এটা আস্তে আস্তে কিন্তু মানে নুয়ে পড়ে। হ্যাঁ, তাই সে ড্যাফোডিলস তুমি এভাবে নুয়ে পড়ো না, এভাবে তুমি হারিয়ে যেও না, এভাবে তুমি ম্লান হয়ে যেও না, তুমি তোমার সৌন্দর্যটাকে তুমি এভাবে নষ্ট করে দিও না। আনটিল দ্য হাস্টিং ডে হ্যাজ রান বাট টু দ্য ইভেন সং অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই উইল গো উইথ ইউ অ্যালং। যে ড্যাফোডিলস তুমি এভাবে হারিয়ে যেতে পারো না, সকাল হয়ে যখন দুপুর হয়, দুপুর হয়ে যখন সন্ধ্যা হয়, আস্তে আস্তে ড্যাফোডিলসও তার সৌন্দর্য নিয়ে এসে ঝরে পড়ে। তাহলে ড্যাফোডিলস তুমি যেন, তোমার সাথে আমরাও একসাথে কি হাঁটতে চাই, তোমার সাথে একসাথে আমরাও চলতে চাই, ঠিক আছে। তাহলে দেখো ড্যাফোডিলসের জীবনের সাথে কিন্তু মানুষের জীবনের অনেক সিমিলারিটি আছে। দেয়ার ইজ এ সিমিলারিটি উইথ দ্য লাইফ অফ ড্যাফোডিলস অ্যান্ড উইথ দ্য লাইফ অফ হিউম্যান বিংস। অর্থাৎ মানুষের জীবনের সাথে কিন্তু ড্যাফোডিলসের জীবনেরও কি আছে? একটা মিল আছে। হ্যাঁ, আচ্ছা, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ। খেয়াল করো মিলটা কোথায়? তোমার মতো আমাদের জীবনও কিন্তু ক্ষণস্থায়ী, তাহলে ড্যাফোডিলসের মতো, ঠিক আছে। তাহলে মানুষের জীবনে কি ক্ষণস্থায়ী? দেখো আমাদের যখন জন্ম হয় তখন আমরা খুব ছোট থাকি, আস্তে আস্তে তখন আমরা হাঁটতে পারি না, হ্যাঁ, আস্তে আস্তে আমরা হাঁটা শিখি, এরপর আমরা বড় হতে থাকি, এরপর আমরা প্রাপ্তবয়স্ক হতে থাকি, আস্তে আস্তে আমরা বৃদ্ধ হতে থাকি, এবং আমরা একসময় মরে যাই, এবং মরে গেলে পৃথিবী থেকে আমরা হারিয়ে যাই, তাই না? তাহলে কেউই কিন্তু পৃথিবীতে অমর হয়ে থাকতে পারে না। এই পৃথিবীতে তুমি যতই শক্তিশালী হও, তুমি যতই পাওয়ারফুল হও, তোমার যতই ইচ্ছা থাকুক না কেন, ইউ ক্যান নট লিভ ফর এভার ইন দিস ওয়ার্ল্ড, বিকজ our earthly life is temporary and our eternal life is permanent. কিন্তু আমাদের মৃত্যুর পরের জীবন হচ্ছে কিন্তু পার্মানেন্ট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি the poet wanted to make a close relation. The poet found a similarity between human beings and the daffodils. সে এখানে মানুষের সাথে ড্যাফোডিলসের কি খুঁজে পেয়েছে? একটা সিমিলারিটি একটা খুঁজে পেয়েছে, অর্থাৎ হিউম্যান লাইফ ইজ ট্রানজিটরি অ্যান্ড দ্য লাইফ অফ ড্যাফোডিলস is also transitory. এবং এখানে ড্যাফোডিলস হচ্ছে একটা সিম্বল। ড্যাফোডিল ইজ দ্য সিম্বল অফ অল আর্থলি থিংস। ড্যাফোডিলস এখানে পৃথিবীর সব পার্থিব জিনিসেরই কিন্তু সিম্বল, অর্থাৎ এই পৃথিবীতে সবকিছুই কিন্তু ক্ষণস্থায়ী। দেখো আমি তোমাদের ক্লাস নিতে শুরু করেছি, একটু পর আমার ক্লাসও শেষ হয়ে যাবে, তাই না? আজকে কিন্তু থার্সডে, আর কয়েক ঘন্টা পর, ধরো আর 12 ঘন্টা পরে হয়ে যাবে ফ্রাইডে, আবার ফ্রাইডের পর হয়ে যাবে স্যাটারডে। এভাবে কিন্তু দেখো এখন ডিসেম্বর মাস, কয়েকদিন পর চলে আসবে জানুয়ারি, এটা 2020, আর এক মাস পর হয়ে যাবে 2021। তাহলে এভাবে কিন্তু টাইম ইজ গোয়িং অন,
উই ক্যান্ট স্টপ টাইম, আমরা কিন্তু কেউ সময়কে থামিয়ে দিতে পারি না। অর্থাৎ তুমি যতই চেষ্টা করো না কেন, দ্য হুইল অফ টাইম ইজ ওয়ার্কিং, সময়ের চাকা কিন্তু কাজ করছে, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরছেই। ঠিক আছে, এখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, তোমরা অনেক ইয়াং, আর 10 বছর পর তোমরা পড়াশোনা শেষ হয়ে যাবে, তোমরা দেখবে এখন থেকে অনেক বয়স হয়ে গিয়েছে, তখন নিজেদেরকে মনে হবে আল্লাহ কেমন যেন বুড়া বুড়া লাগে, বেটা বেটা লাগে, মেয়েদের মনে হবে ওমা এমন বড় লাগে কেন, তাই না? কারণ আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট এখানে আমাদের কলেজে পড়াশোনা করেছে, এখন আমাদের সাথে দেখা করতে আসলে হা হয়ে তাকিয়ে থাকে, আল্লাহ তোমরা অনেক ছোট ছিলে, আল্লাহ এত বড় হয়ে গিয়েছো। ঠিক আছে, তারপর ধরো মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তার আরো বড় হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে দেখা করতে আসে আমাদের সাথে, তখন মানে আল্লাহ তুমি এত ছোট ছিলে, তুমি এখন আবার আমাদের এই কলেজে অনেক স্টুডেন্ট আছে যাদের ছেলেমেয়েরাও আমাদের কলেজেই পড়াশোনা করে, অর্থাৎ আমাদের স্টুডেন্টদের বাচ্চারাও আমাদের কলেজেই পড়ে। তাহলে এটা কি সময়ের আবর্তন? তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, ড্যাফোডিলস এই ফুলটার সাথে উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, তোমার মতো আমরাও অনেক অল্প সময় বাঁচি। উই হ্যাভ এ শর্ট স্প্রিং, আমাদের বসন্তটা অনেক ছোট। অ্যাজ কুইক এ গ্রোথ টু মিট ডিকে, তোমার মতো আমাদেরকে ধ্বংস ফেস করতে হয়, অর্থাৎ মানুষের হিউম্যান লাইফেরও ডিকে হয়, ডিকে মানে ধ্বংস, অর্থাৎ আমাদের মৃত্যুটাই আমাদের ডিকে, তাই না? অ্যাজ ইউ অর এনিথিং উই ডাই, তোমার মতো এবং প্রত্যেকটা জিনিসের মতো আমরাও মরে যাই, উই ডাই, অর্থাৎ ডেথ ইজ ইনএভিটেবল টু হিউম্যান লাইফ, মৃত্যু হচ্ছে মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। আমরা কেউ উই ক্যান নট অ্যাভয়েড টাইম, আমরা কেউ কিন্তু মৃত্যুকে অ্যাভয়েড করতে পারি না, উই ক্যান নট অ্যাভয়েড ডেথ, ডেথ ইজ ইনএভিটেবল টু হিউম্যান নেচার, হিউম্যান লাইফ। উই ডাই অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই এওয়ে, ঠিক আছে? অ্যাজ ইউর আওয়ার্স ডু, অর্থাৎ সময় যেরকম ড্যাফোডিলস তোমার উপর কাজ করে, সময় সেরকম আমার উপরও কাজ করে। ঠিক আছে, তাহলে সময়ের কাছে ড্যাফোডিলসও যেরকম পরাজিত, সময়ের কাছে হিউম্যান লাইফও কিন্তু পরাজিত, অর্থাৎ প্রকৃতি এবং মানুষ কেউই সময়কে থামিয়ে রাখতে পারে না। তাহলে সময় হচ্ছে সবচেয়ে বড় কি ওয়ার্কার, কর্মী, সে শুধু কাজই করে যায়, কাজই করে যায়, সে কখনোই বিশ্রাম নেয় না। আর সময় যখন বিশ্রাম নেবে তখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, নাকি স্টুডেন্টস? আচ্ছা স্টুডেন্টস, তোমরা কি কবিতাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে, আমি আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো, কারণ তোমাদের রেসপন্স ভালো। ঠিক আছে, ওকে, আমরা লাস্টে চলে আসছি। লাইক টু দ্য সামার্স রেইন, দেখো তাহলে দেখো অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই অ্যাওয়ে, তাহলে দেখো আমরা যখন গ্রীষ্মকাল থাকে তখন সব কিছু শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। লাইক টু দ্য সামার্স রেইন, আবার যখন তোমার বর্ষাকাল সামার আসে তখন দেখো সব কিছু আবার কি হয়ে যায়, রেইন, অর্থাৎ ঋতু পরিবর্তনও হয়। তাহলে কখনো গ্রীষ্মকাল, কখনো বর্ষাকাল, কখনো শরৎকাল, কখনো শীতকাল, তাহলে এভাবে কিন্তু সময়ের কাজ সময় ঠিকই করে যাচ্ছে। হ্যাঁ, অর অ্যাজ দ্য পার্লস অফ মর্নিংস ডিউ নেভার টু বি ফাউন্ড এগেইন, দেখো সকালবেলা যখন কুয়াশা পড়ে, ঠিক আছে, সকালবেলা যখন কুয়াশা পড়ে তখন কিন্তু ঘাসের উপর শিশির পড়ে। হ্যাঁ, তাহলে দেখো অর অ্যাজ দ্য পার্লস অফ মর্নিংস ডিউ, সকালে শিশিরের মতো, নেভার টু বি ফাউন্ড এগেন, কিন্তু যখন রোদ উঠে তখন তুমি কিন্তু গিয়ে আর ঘাসের উপর কুয়াশা খুঁজে পাবো না, কুয়াশাগুলি কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে প্রকৃতির প্রত্যেকটা অবজেক্ট দিয়ে কবি এখানে বুঝাতে চাচ্ছে যে এভরিথিং ইন দিস লাইফ ইজ ট্রানজিটরি, নাথিং ক্যান স্টে ফর এভার, হ্যাঁ, কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না। তাহলে এখানে ড্যাফোডিলস যেরকম ট্রানজিটরি, তারপর হচ্ছে দ্য মর্নিং ডিউ সেটাও ট্রানজিটরি, সেখানে আমাদের যে সিজনগুলো সেগুলোও ট্রানজিটরি, অর্থাৎ সব কিছুই কিন্তু একটা রোটেশন করে কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। তাহলে আমাদের হিউম্যান লাইফটাও কিন্তু এরকমই রোটেশন হচ্ছে, আমরা একসময় চাইল্ড থাকি, একসময় অ্যাডাল্ট হই, একসময় ম্যাচিউর হই, একসময় আমরা মরে যাই, অর্থাৎ আমাদের লাইফটাও কিন্তু এরকমই সকাল দুপুর বিকেলের মতোই। অর্থাৎ আমরা যখন জন্মগ্রহণ করি তখন ধরো সকাল, আমরা যখন বড় হয়ে যাই তখন ধরো দুপুর, আমরা যখন বিকেল বুড়ো হয়ে যাই তখন ধরো বিকেল। তাহলে আমরা যদি এই দিনটাকে খেয়াল করি তাহলে দেখবো হিউম্যান লাইফও কিন্তু এভাবে চক্রাকারেই কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং সময়ের সাথে সাথে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, আমাদের চুল পেকে যাচ্ছে, আমাদের চামড়াগুলো রিঙ্কেল হয়ে যাচ্ছে, দাগ পড়ে যায়, চোখের দেখার শক্তি কমে যায়, এবং একসময় আমরা মরে যাই। কিন্তু অনেকেই আছে যারা প্রিমেচিউর ডেথ,
যেমন অনেকে আছে অল্প বয়সে মারা যায়, সেটা একমাত্র আল্লাহ জানে কার মৃত্যু কখন কিভাবে হবে, আমরা কেউ জানি না। কিন্তু নর্মালি আমাদের যে হিউম্যান লাইফ স্পান, আমাদের যে জীবন যেই আয়ু, সেটা হচ্ছে আমরা আসলে এক একটা মানুষ যখন বৃদ্ধ হয় তখনই মনে করি যে হ্যাঁ আর এই লোকটা মনে হয় আর বাঁচবে না। অর্থাৎ আমাদের ওল্ড এজ, আমাদের বৃদ্ধকাল হচ্ছে কি জীবনের শেষ সময়। দিস ইজ দ্য সানসেট অফ লাইফ, সূর্যাস্তের সময়, ঠিক আছে। আর আমাদের যখন জন্ম হয় সেটা হচ্ছে সানরাইজ, অর্থাৎ সূর্যোদয়ের সময়। তাহলে এখানে ড্যাফোডিলস সুন্দর একটা ফুল, সে যখন সকালবেলা ফুটে অনেক সুন্দর লাগে দেখতে, কিন্তু আস্তে আস্তে দিন যখন বাড়তে থাকে, যখন সূর্য উঠতে থাকে, সূর্যের তাপ বাড়তে থাকে, আস্তে আস্তে ড্যাফোডিলসের সৌন্দর্য কমতে থাকে, এটা নুয়ে পড়ে এবং সন্ধ্যার আগে এটা ঝরে পড়ে। তখন আর সন্ধ্যাবেলা যখন তুমি ড্যাফোডিলস দেখবে তখন তুমি চিন্তাই করতে পারবে না যে এই ফুলটাই সকালবেলা কত সুন্দর ছিল। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমাদের আগের কবিতা এবং এই কবিতার সাথে অনেকটাই মিল আছে। তাহলে তোমরা এখন কবিতাটা বারবার ভালো করে পড়বে এবং তোমরা একটা সামারি লিখে আমাকে দেখানোর চেষ্টা করবে। আর যদি দেখাতে না পারো, আমি আগামী ক্লাসে অবশ্যই তোমাদের এটা সামারিটাও কিন্তু আমি করে নিয়ে আসছি, কিন্তু এটা তোমাদের হোমওয়ার্ক রইল। আমি দেখতে চাই যে আমাদের স্টুডেন্টরা আসলে বাসায় কতটা পড়াশোনা করে, ঠিক আছে, তারা বাসায় কতটা পড়াশোনা। দেখো আমি কিন্তু সামারিটা করে নিয়ে আসছি, কিন্তু থিমটাও করে নিয়ে আসছি, কিন্তু আমি কিন্তু তোমাদের এটা আজকে দিচ্ছি না। আমি আগামী ক্লাসে তোমাদের ড্যাফোডিলসের থিমটা দিয়ে দিব এবং আরেকটা কবিতা পড়াবো। এরপর আমরা একটা উইন্টার ভ্যাকেশন পাবো। এরপর তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে, নতুন বছরে, ঠিক আছে। তাহলে নতুন বছরে আবার আমি নতুন কোনো টপিক নিয়ে আসবো তোমাদের কাছে। তো ছাত্রছাত্রীরা তোমরা ভালো থাকো। তোমরা আসলে অনেক কষ্ট করে ক্লাস করছো, আসলে অনলাইন ক্লাস করাটা খুবই ডিফিকাল্ট, কারণ তোমরা আমাকে সরাসরি কোনো প্রশ্ন করতে পারো না, আমরাও সরাসরি তোমাদের কোনো উত্তর দিতে পারি না। তবে এইটুকু বলতে পারি, আমরা প্রত্যেকটা টিচার, আমরা উই ট্রাই হার্ট অ্যান্ড সোল, আমরা প্রাণপণ চেষ্টা করি তোমাদেরকে একটা ভালো ক্লাস দেওয়ার জন্য, ক্লাসটা যেন তোমাদের উপযোগী হয় সেভাবে প্রেজেন্ট করার জন্য। এবং তোমরা যদি এখান থেকে বেনিফিটেড হও তাহলেই আমাদের এই কষ্ট কি হবে, সফল হবে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে আগামী থার্সডেতে, নেক্সট উইক সেম টাইম। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আমিও তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে। তোমরাও আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি এবং আবার আগামী সপ্তাহে এসে তোমাদের ক্লাসটা যথাসময়ে নিতে পারি, ঠিক আছে। আজকে আমি আর আমার ক্লাস বাড়াচ্ছি না, কারণ তোমাদের এরপর আরেকটা ক্লাস হবে, ম্যাডাম ওয়েট করছে ক্লাস নেওয়ার জন্য। তো তোমরা একটু রেস্ট নাও, এরপর আবার আরেকটা ক্লাস শুরু করো। তাহলে ভালো থেকো, সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।